Welcome once again to Graphic Training Channel. आज हमारे 5th क्लास और आज আমরা শিখব strokes. It's all about strokes. Well, stroke বলতেই আমরা যেটা বুঝি সেটা হলো একটা এরকম স্কয়ার বা সার্কেল ড্র করলাম, তার চারিদিকের যে বাউন্ডিং বক্সটা থাকে আমরা সেটাকে বুঝে থাকি স্ট্রোকস। এই স্ট্রোকের উইডথ কম বেশি করা যায় কোনখান থেকে, সেটা হচ্ছে আমি আমার সাবজেক্ট বা অবজেক্ট সিলেক্ট করব, ওপরে যে প্যানেলটা আসে সেখানে স্ট্রোকস আছে। এছাড়া আমার রাইট সাইডের প্যানেলে স্ট্রোকস থাকে। যদি স্ট্রোকস না থাকে উইন্ডো, ওখান থেকে আমরা স্ট্রোক ওপেন করে নিতে পারি। এটা হলো স্ট্রোক প্যানেল। হতে পারে আপনাদের হয়তো এইরকম এলো, ঘাবড়ানোর কিছু নেই। দেখুন ডান দিকে ফ্লাই আউট বাটনে ক্লিক করলেই ওপেন হয়ে যায়। এবারে আমি আসছি, আমি প্রথম থেকে দেখাচ্ছি। এবার আমি একটা স্কোয়ার ড্র করলাম, এর উইডথ ইনক্রিজ বা ডিক্রিজ আমি করতে পারছি ফ্রম হিয়ার, যেখানে ওয়েট লেখা আছে এখান থেকে করতে পারছি। অবশ্যই আমার অবজেক্ট সিলেক্ট থাকবে। এরপরে দেখুন এখানে বাই ডিফল্ট 0.25 থেকে 100 পয়েন্ট অবধি দেওয়া আছে, কিন্তু আমি কি তার থেকে বেশি বা কম করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমাকে ম্যানুয়ালি পুট করতে হবে। ধরুন 120 আর 0.25, তো আমি 0.10 দেব। 0.10 দেখুন করা যাচ্ছে তো। তো এটা তো হলো খুব সিম্পল ব্যাপার। আমি প্রয়োজনে আমার স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারছি। আমার স্ট্রোকটা ওপরের দিকে থাকছে, তখন আমি এটাকে নান করলে স্ট্রোক নান হচ্ছে। আর যখন ফিল কালারকে নান করতে যাইছি, ফিল কালারকে ক্লিক করে আমি ওপরের দিকে আনছি, আমি যখন নানে ক্লিক করছি ফিল কালার নান হয়ে যাচ্ছে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমি কোনো একটা কিছু ড্র করার পর সেটাকে আমি যেভাবে খুশি, যেখানে ধরে খুশি মুভ করাতে পারি। কিন্তু যেই মুহূর্তে আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, আমি কিন্তু আর যেখানে সেখানে ধরে মুভ করাতে পারবো না। আমাকে হয় এর সেন্টার পয়েন্ট ধরে মুভ করাতে হবে, আদারওয়াইজ এর স্ট্রোক ধরে মুভ করাতে হবে। এটা খুব সামান্য ব্যাপার, কিন্তু আমরা ভুলে যাই, আমরা বুঝতে পারি না যে কী ব্যাপার, এটা কেন হচ্ছে না। ওই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এটা খুবই সামান্য ব্যাপার, আপনারা কাজ করতে করতেই আপনারা বুঝে যাবেন। সো আমি আমার ফিল কালারটাকে অফ রাখছি। আচ্ছা, আমি একটা ফিল কালার দিয়েই দিচ্ছি, এটা থাকলো। আমি একটু স্ট্রোক পয়েন্টটাকে ইনক্রিজ করছি। এবার দু একটা জিনিস আপনাদের দেখানোর আছে। আমি প্রথমে আপনাদের অ্যালাইনমেন্ট দিয়ে বোঝাচ্ছি স্ট্রোক অ্যালাইনমেন্ট কী এবং কিভাবে হয়। আমি একটু বড় করলাম, জুম করলাম। এখানে দেখুন অ্যালাইন স্ট্রোকস বলে আছে। আমার যেটা সিলেক্ট আছে সেটা হলো অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, মানে আমার অবজেক্ট যাই থাকুক এর স্ট্রোক অ্যালাইনমেন্টটা অলওয়েজ আমার অবজেক্টের ভেতরে হবে। এটা হলো সেন্টার, আর একদম ডান দিকেরটা হলো আউটসাইড। আমি সেন্টারটায় যদি ক্লিক করি তাহলে এই লাইনটাকে সেন্টারে রেখে দুদিকে ও ইনক্রিজ করে, আর যদি আউটসাইডে করি তাহলে স্ট্রোকটা আউটসাইডে ইনক্রিজ হয়। এটা খুব সহজ উদাহরণভাবে আমি যদি আপনাদের দেখাই, আমি প্রথমে একটু এটার উইডথ বাড়িয়ে নিলাম, নিয়ে আমি এটার 3টে কপি করলাম। একটায় ধরুন আউটসাইড, একটায় ইনসাইড, আর একটায় সেন্টার। এবার দেখুন দেখে মনে হচ্ছে যে 3টে 3 রকম সাইজ, কিন্তু তা নয়। 3টে একই সাইজ, শুধু স্ট্রোক অ্যালাইনমেন্টের জন্য এটাকে বড় বা ছোট দেখাচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবারে আমি আসছি কর্নারে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে আমার কর্নার আছে মিটার জয়েন্ট, যেটা আমার বাই ডিফল্ট থাকে। আমি যদি রাউন্ড জয়েন্ট নিই, আমার কর্নারগুলো জাস্ট রাউন্ড হয়ে যায়। দেখুন মিটার জয়েন্ট ছিল, রাউন্ড হলো। আর এটা হচ্ছে বেভেল জয়েন্ট, যেটা হচ্ছে কর্নারটা জাস্ট একটা কাট হয়ে আসে। তো কি হয়, রাউন্ড জয়েন্টটা দেখতে ভালো লাগে। কিছু ক্ষেত্রে আমরা রাউন্ড জয়েন্ট রাখি এবং বেশিরভাগ ক্ষেত্রেই মিটার জয়েন্টই রাখি। এটা যত এগোবো কাজ করতে করতে আমরা জানতে পারবো।
এবারে আসছি আমি ক্যাপে। ক্যাপের জন্য আমাকে একটা লাইন সেগমেন্ট ড্র করতে হবে। আমি লাইন সেগমেন্ট ড্র করলাম, এটা আছে বাট ক্যাপ। আমি চলে গেলাম রাউন্ড ক্যাপে। দেখুন দুদিকের মাথা যেটা স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট এগুলো রাউন্ড হয়ে যায়। আরেকটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপে যে আমার স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেটা থেকে লাইনটা একটু বেড়ে যায়। যেমন দেখুন বাট ক্যাপ আর প্রজেক্টিং ক্যাপের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। শুধু দেখুন যখন আমি বাট ক্যাপ নিচ্ছি আমি যেখান থেকে লাইন ড্র শুরু করেছি এবং যেখানে শেষ করেছি সেই অবধি আছে, আর যখন আমি প্রজেক্টিং ক্যাপ নিচ্ছি আমার লাইনটা একটু ইনক্রিজ হচ্ছে, যে আমার স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট ছেড়ে একটু বেরিয়ে থাকছে। এবার আমি আসছি ড্যাশড লাইনে। ড্যাশড লাইনের জন্য সেরকমভাবে কিছুই করতে হয় না, জাস্ট ড্যাশড লাইন অ্যাক্টিভ করে দিলেই ওর মতন কাজ করতে থাকে। ড্যাশ লাইন হচ্ছে আমার 12 পয়েন্ট, প্রত্যেকটা যে ড্যাশ আছে সেটা হচ্ছে 12 পয়েন্টের। আপনি যদি এটা কমাতে থাকেন এটা কমতে থাকবে, যত বাড়াবেন তত গ্যাপও বাড়তে থাকে আর ড্যাশ লাইনের সাইজও বাড়তে থাকে। ড্যাশ লাইন, তারপরে গ্যাপ। ধরুন ড্যাশ লাইন যা আছে আমার 8 পয়েন্ট, আমি 8 পয়েন্টের গ্যাপ দিলাম, তারপরে আবার আমি ড্যাশ লাইন দিলাম 3 পয়েন্টের। দেখুন এবারে কি হলো, আমার 8 পয়েন্টের একটা ড্যাশ লাইন, তারপরে একটা 8 পয়েন্টের গ্যাপ, তারপরে একটা 3 পয়েন্টের ড্যাশ। তো এইভাবে আপনি ড্যাশ কন্ট্রোল করতে পারেন। এটা একটা ফরম্যাট আর এটা একটা ফরম্যাট, যেটা ইচ্ছে আপনি নিতে পারেন। এইবারে আসছি আমি অ্যারো হেডসে। এখানে দেখতে পাচ্ছেন অ্যারো হেডস। এর জন্য খুব ইজি হবে এটা দিয়ে বোঝানো। লাইন সেগমেন্টে আমি যদি অ্যারো হেডস অ্যাক্টিভ করি, আর এটা হলো এন্ড পয়েন্ট, আমি দিয়ে দিলাম এটা। দেখুন আপনার ইচ্ছে মতন আপনি এগুলোর সাইজ কমাতে বা বাড়াতে পারেন। এখান থেকে আপনি স্কেল দিয়ে কন্ট্রোল করতে পারছেন আপনার অ্যারোর সাইজ কি হবে, কি বড় হবে, কতটা ছোট হবে। অ্যারো উইডথ এখানে কমিয়ে দিন। আচ্ছা, এবারে আসছি নিচে অ্যালাইনমেন্টে। নিচে অ্যালাইনমেন্টে আমি যখন দেখুন ফার্স্ট অপশন যেটা আছে এক্সটেন্ড অ্যারো টিপ বিয়ন্ড দ্য এন্ড অফ দ্য পাথ, তো আমি যখন নিলাম তো কি হয়, আমার পাথ ক্রস করে গিয়ে আমার অ্যারো হেড অ্যান্ড অ্যারো এন্ড দুটোই রয়েছে, আর এটা হলো পাথ অবধিই থাকবে, তার থেকে বাইরেও যাবে না, মানে হেডও বাইরে যাবে না, টেলও বাইরে যাবে না, আর এটা দুদিকেই একটু করে ইনক্রিজ হয়ে যায়। তার নিচে আছে প্রোফাইল। প্রোফাইলের ফান্ডাটা কি, কোনো একটা লাইন ড্র করার পর বা ধরুন আপনি কোনো এরকম কোনো একটা স্কোয়ার ড্র করেছেন, তার যদি আপনি এখানে প্রোফাইল দিতে চান আপনি দিতে পারেন। সেটা হচ্ছে এরকম বিভিন্ন রকমভাবে প্রোফাইল আছে যেগুলোর লাইনের সাইজগুলোকে বিভিন্ন একটা শেপ দেয়। কিছু ডিজাইনের ক্ষেত্রে আমরা এগুলো করে থাকি যেগুলো দেখতেও ভালো লাগে। খুব সুবিধা হয় যদি আমি আপনাদের এটা দিয়ে বোঝাই। অ্যারো হেডস দুক্ষেত্রে অফ করে দিচ্ছি আমি। এবার যদি আমি প্রোফাইল দিই, দেখুন মাঝখানটা মোটা এবং মাথা এবং এন্ডে দুদিকটাই সরু হয়ে যাচ্ছে। এটা দেখুন, আপনি যত ওয়েট ইনক্রিজ করবেন আপনি তত ভালো করে বুঝতে পারবেন। সো এই হলো আমার বেসিক স্ট্রোকের ফান্ডা। এবারে আমি যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল কিছুই না, আমি ব্রাশে দিয়ে এরকম বিভিন্ন রকম স্ট্রোক ড্র করতে পারি, আমি ব্রাশ দিয়ে বিভিন্ন আর্টওয়ার্ক ডিজাইন করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে যে ব্রাশ কিন্তু পাথে কাজ করে। আমি যখন এর ওপর মাউস নিয়ে যাচ্ছি এটা একটা পাথ হিসেবে আসছে, হোয়ারাজ এর সঙ্গে আছে ব্লব ব্রাশ, যেটা কিন্তু পাথে কাজ করে না। আমি আপনাদের খুব ছোট্টভাবে বুঝিয়ে দিই। দেখুন ড্র করলাম, আমি যে এটাকে সিলেক্ট করলাম, দেখুন ফিল কালার অ্যাক্টিভ হলো, স্ট্রোক কালার কিন্তু নান। তার মানে ব্লব ব্রাশের কাজ হচ্ছে যে একটা সলিড ফিল কোনো ডিজাইন তৈরি করা, নাকি ওর কোনো পাথ দিয়ে তৈরি করা। মানে এটা পাথে কাজ করবে না, এটা সলিড ফিলেই কাজ করবে। এরপরে এটাকে আপনি বিভিন্ন রকম কালার চেঞ্জ করলেন কি গ্রেডিয়েন্ট ফিল করলেন। আমি গ্রেডিয়েন্টে আসছি পরবর্তীকালে।
গ্রেডিয়েন্ট একটা এত বড় চ্যাপ্টার, গ্রেডিয়েন্ট নিয়ে হয়তো আমাদের দুটো ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদের পেইন্ট ব্রাশ আর ব্লক টুলের কাজটা বোঝালাম। এবারে আমি আসছি পেন্সিল। পেন্সিল দিয়ে আমি যখনই কিছু ড্র করছি, এটার কালারটা দিতে হবে। দেখুন, যখন ব্রাশ দিয়ে ড্র করছি তখন একরকম কার্ভ হচ্ছে, আর পেন্সিল দিয়ে আমি যখন ড্র করছি তখন আরেক রকম হচ্ছে, মানে পেন্সিলে সেই স্মুথনেসটা আসছে না। পেন্সিলের স্মুথনেস আনার জন্য আমি কি করব, পেন্সিল দিয়ে কিছু ড্র করার পর আমি চলে যাব স্মুথ টুলে। এই স্মুথ টুল দিয়ে আমি যদি কোনো লাইনের ওপর এরকমভাবে কনস্ট্যান্ট চালাতে থাকি, লাইনটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যায়। তবে সবার আগে কিন্তু এটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন, এই জায়গাটাকে আমি স্মুথ করতে চাই। দেখুন, বোঝাতে পারছি আপনাদের কিভাবে কাজ করে স্মুথ টুল। দেখুন, স্মুথ হয়ে গেল এই জায়গাটা। আচ্ছা, এর সঙ্গে থাকছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার কিভাবে কাজ করে আমি আপনাদের একটা শেপ ড্র করে দেখাই আগে। পাথ ইরেজারে গেলাম, আমি এখান থেকে এটুকু ডিলিট করব, মানে পাথটা আমি ইরেজ করে দিলাম। এটা কিন্তু একটা ওপেন পাথ, এর কোনো ফিল কালার নেই। এখান থেকে এটুকু ইরেজ করলাম, এদিক থেকে এইটুকু ইরেজ করলাম, এই প্রত্যেকটা আলাদা আলাদা পাথ হয়ে গেল। এর সঙ্গে থাকছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলের জন্য আমি আপনাদের ব্রাশ দিয়ে বোঝাচ্ছি। ব্রাশের সাইজটা একটু কমিয়ে নিই, ধরুন এরকম, এই 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 আমি চাইছি যে এই দুটো জয়েন হোক। কীরকমভাবে হবে, আমি চলে যাব জয়েন্ট টুলে। জয়েন্ট টুলে গিয়ে এখান থেকে এটা টেনে দেবো, দেখুন জয়েন হয়ে যায়। এদিক থেকে এটাকে টেনে দেবো, এটাও জয়েন হয়ে গেল। এখান থেকে এখানে এটাকে টেনে দেবো, সেটাতেও জয়েন হয়ে যায়। মানে যেটা ওপেন কর্নার থাকলে কাছাকাছি যদি কোথাও আমি ড্র্যাগ করি ওটা জয়েন হয়ে যায়। আচ্ছা, এবারে আসছি আমি ইরেজার টুলে। ইরেজারের সঙ্গে আছে সিজার আর নাইফ। ইরেজার টুল আমি যখন কোনো শেপের ওপর অ্যাপ্লাই করব, ইরেজারে কি করছে, ও শেপটাকে লাইন সমেত ইরেজ করছে, কিন্তু বাইরের যে স্ট্রোক সেটাকেও ও রাখছে। এবার যদি আমি নিয়ে নিই সিজার টুল, সিজার টুলের কাজ কিন্তু অন্যরকম। সিজার টুল আপনাকে পয়েন্টে ক্লিক করে সিজার করতে হবে। আপনি এই পয়েন্টে ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এবার দেখুন আপনি চাইলে এটাকে আলাদা করে নিয়ে যেতে পারেন। মানে গোটা জিনিসটাকে আপনি কাঁচি দিয়ে কাটার পর ওটাকে কেটে আলাদা করে নিলেন। আপনি আবার সিজার টুল অ্যাপ্লাই করুন, এখানে করলেন, এই দেখুন এটাকে আপনি আলাদা করে নিলেন। এরপরে আসছি আমি নাইফ টুলে। নাইফ টুল যেরকম ইচ্ছে নাইফ চালিয়ে দিন আপনি, আর তারপরে ম্যাজিক দেখুন, দেখুন সব কটাকে আলাদা করা যাচ্ছে। আপনার প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা শেপে কনভার্ট হয়ে গেছে। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি আজকের ক্লাসটার বেশি এক্সটেন্ড করব, পরের ক্লাসে রোটেট টুল দেখাবো। আর এই রোটেট টুল কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, মানে কোনোভাবেই মিস করবেন না। রোটেট টুল কিন্তু খুব এসেনশিয়াল পার্ট অফ ইলাস্ট্রেটর। সো এখনকার মতন আমি ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।